বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 56তম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির 7ম ক্লাস। আজকে আমরা আলোচনা করব দেওয়ানি কার্যবিধির আদেশ 5। আদেশ 5-এ আলোচনা করেছে সমন। সমন দেখেন, সমন সম্পর্কে আলোচনা করছে 27 থেকে 32 ধারা এবং আদেশ হচ্ছে কত বলেন? 5। তো সমন আসলে কাকে বলে? সমন হলো যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাকে জানানো যে আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনি অমুক তারিখে হাজির হবেন, অমুক তারিখে লিখিত জবাব দাখিল করবেন। এটাই কি বলে? সমন। তো বাদী একটা দেওয়ানি মামলার প্রথম যে ধাপ সেটা হচ্ছে মামলা দায়ের, আর্জি দাখিল। আর্জি দাখিলের পরবর্তী পর্যায়ে হচ্ছে কি? সমন। তো তাহলে এই সমন সম্পর্কে আলোচনা করেছে 27 থেকে কত ধারা? 32 ধারা। আর 27 থেকে 32 ধারায় যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বিস্তারিত ব্যাখ্যা করেছে কত আদেশে? 5 আদেশে। তো আমরা চলে আসি সমনের অর্থ। দেওয়ানি কার্যবিধি 27 থেকে 32 ধারা এবং 5 আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মকদ্দমায় আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালত এই কাজটি করে থাকে। তো সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে আদালতের বিচারক, আন্ডারলাইন করবেন, আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। তাহলে আমরা চলে আসি দেওয়ানি কার্যবিধির, আন্ডারলাইন করবেন 27 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে যথাযথভাবে মকদ্দমাটি দায়ের করা হয়েছে সেক্ষেত্রে হাজির হতে এবং দাবির জবাব দিতে গোল দিবেন বিবাদীকে সমন প্রেরণ করা যেতে পারে। তো এর ব্র্যাকেটে একটু লিখেন যে 27 ধারার আশেপাশে ব্র্যাকেটে একটু লিখেন বিবাদীর প্রতি সমন। বিবাদীর প্রতি সমন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিবাদীর প্রতি সমন সম্পর্কে আলোচনা করতে কত ধারায়? 27 ধারায়। এখন আমরা চলে আসি সমন প্রেরণ। ইস্যু অফ সমন 5 আদেশের 1 থেকে 8 বিধি। সমন প্রেরণের জন্য নিয়োগকৃত আদালতের অফিসার বিবাদী বরাবর সমন প্রেরণ করবে। সমন প্রেরণ করার জন্য আদালতের প্রসেস সার্ভার আছে। বিবাদী বরাবর এই সমন নিয়ে যায় কে? প্রসেস সার্ভার। প্রসেস সার্ভার হলো আদালতের এক ধরনের নিয়োগকৃত অফিসার বা কর্মকর্তা। বুঝছেন? আচ্ছা, মকদ্দমা দায়েরের এটা বলতেন 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, এটা বাধ্যতামূলক। একটা বিষয় ক্লিয়ার করি এই জায়গায়, মামলা দায়েরের সাথে সাথে মামলাটা তো আর্জিটা পরীক্ষা নিরীক্ষা করলো আদালতের প্রধান কেরানি, মনে আছে না? যে যাকে বলে সেরেস্তাদার, এবং সে সিগনেচার করে রাখলো। এখন আদালত আর্জি পাওয়ার পরে উনি আদালত থেকে সমন ইস্যু করবে 5 কার্য দিবসের মধ্যে। 5 কার্য দিবসের মধ্যে। আর ওই সমনটা 5 কার্য দিবসের মধ্যে যখন ইস্যু হয়ে গেল তখন কুরিয়ার সার্ভিস বলেন, প্রসেস সার্ভার বলেন, সে পাওয়ার পর বিবাদী বরাবর পৌঁছাবে 30 দিনের মধ্যে। এ জায়গা দুইটা জিনিস, একটা হলো আদালত সমন ইস্যু করবে 5 কার্য দিবসের মধ্যে, আর বিবাদী বরাবর পৌঁছাবে কতদিন? 30 দিন। বুঝছেন? অনেকে 5 কার্য দিবস আর 30 দিনের পার্থক্য বুঝেন না। আদালত সমনটা ঠিকঠাক করে ধরেন প্রসেস সার্ভারের কাছে দিবে কয় কার্য দিবসের মধ্যে? 5 কার্য দিবস। আর প্রসেস সার্ভার বলেন, কুরিয়ার সার্ভিস বলেন, তিনটা বিবাদী বরাবর পৌঁছাবে কতদিন? 30 দিন। জি দেখেন, যদি নির্ধারিত সময়ে সমন দিতে বা ইস্যু করতে ব্যর্থ হয় তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমন ইস্যু করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, তখন কিসের জন্য দায়ী হবে? পরীক্ষায় প্রশ্ন আসবে যে 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হয়েছে, কিসের জন্য দায়ী হবে? অসদাচরণের ইংরেজি হচ্ছে মিসকন্ডাক্ট। তারপরে দেখেন, আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে বাদীর দাবি স্বীকার করে নিলে উক্ত ক্ষেত্রে
বিবাদীকে কোনো সমন প্রেরণ করতে হবে না। যখন বাদী আরজি দিতে, আরজি দেওয়ার সময় বিবাদী ওই সময় উপস্থিত ছিল এবং বিবাদী দাবি স্বীকার করছে, দাবি স্বীকার করতেছে মানে বিবাদী ধরেন মামলা দায়েরের বিষয়টা জানে, তাহলে আর সমন দেওয়ার দরকার নাই। বিবাদীর উপর সমন প্রেরণ করা হলে বিবাদী, আন্ডারলাইন করেন, ব্যক্তিগতভাবে অথবা উকিলের মাধ্যমে অথবা মকদ্দমা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে সক্ষম কোন ব্যক্তির সাথে উকিলের দ্বারা হাজিরা দিতে পারে। তাহলে বিবাদীর প্রতি তো সমন দিচ্ছে, এখন বিবাদীর তো হাজির হতে হবে। হাজির সে ব্যক্তিগতভাবে একা একা হতে পারে, উকিলের মাধ্যমে হতে পারে, বা মামলা সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে, এরকম কারোর মাধ্যমেও হাজির হতে পারে। বুঝছেন? এখানে একটা কথা লেখেন, ধারা 31 দিয়ে লেখেন সাক্ষীর প্রতি সমন। ধারা 31, সাক্ষীর প্রতি সমন। তাহলে যদি বলে বিবাদীর প্রতি সমন কত দ্বারা, আর সাক্ষীর প্রতি 31 দ্বারা। তবে বিবাদীর ব্যক্তিগত হাজিরা প্রয়োজনীয় আছে মর্মে আদালত মনে করলে উক্ত ক্ষেত্রে বিবাদী ব্যক্তিগত হাজিরার জন্য আদালত সমন দিবে এবং উক্ত ক্ষেত্রে বিবাদীকে হাজিরা দিতে হবে। ধরেন বিবাদী কোনো প্রতিনিধির মাধ্যমে হাজির হয়েছে, বাট আদালতের কাছে মনে হচ্ছে বিবাদীর এই জায়গায় হাজির হওয়া দরকার, প্রতিনিধি না বিবাদীরই আসা দরকার, তাহলে আদালত বিবাদীর হাজির জন্য নির্দেশ দিবে। যে ক্ষেত্রে বিবাদীর হাজিরার দিনে বাদীর উপস্থিতি আবশ্যিক মর্মে আদালত মনে করে, সেক্ষেত্রে উক্ত দিনে বাদীর ব্যক্তিগত হাজিরার জন্য আদালত বাদীর বরাবর সমন দিতে পারে। এ জায়গা বলছে যদি আদালত মনে করে যে বিবাদী যেদিন হাজির হবে সেদিন বাদীরও হাজির থাকা দরকার, তাহলে বাদীরও সমন দিতে পারে যে তুমি অমুক দিনে হাজির হবা। বুঝছেন? আচ্ছা, এগুলা থেকে প্রশ্ন মেইনলি আসবে না, যেখান থেকে আসতে পারে এই যে দেখেন, প্রত্যেকটি সমন বিচারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। পরীক্ষার প্রশ্ন আসবে, সমন স্বাক্ষর করবে কে? সমন স্বাক্ষর করবে কে? বিচারক। বা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং আদালতের সিল যুক্ত হতে হবে। আদালতের সিল মানে হলো সহকারী জজ হলে সহকারী জজের সিল, সিনিয়র সহকারী জজ হলে সিনিয়র সহকারী জজের সিল। প্রত্যেকটি সমনের সাথে আন্ডারলাইন করবেন আর্জির নকল অথবা গোল দিবেন অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি বিদ্যমান থাকতে হবে। সমনের সাথে কি দিতে হবে? আর্জির নকল। আর আদালত যদি অনুমতি দেয় তাহলে কি? সংক্ষিপ্ত বিবৃতি। এটার কারণ হলো ধরেন অনেক সময় আর্জি দেখা গেল কয়েকশো পেজ, এখন বিবাদী উদাহরণ 100 জন, তাহলে কয়েকশো পেজ দিতে দিতেই তো অবস্থা শেষ। তাহলে আদালত নির্দেশ দিতে পারে যে অত দেওয়া লাগবে না, সংক্ষিপ্ত একটা বিবৃতি দিলেই হবে, যাতে মামলা সম্পর্কে একটা ধারণা সে লাভ করতে পারে। তো আমরা জেনে রাখা ভালোতে চলে আসি যে মকদ্দমা দায়েরের 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর 5-এর 3 বিধি অনুসারে বাদী বা বিবাদীকে ব্যক্তিগতভাবে হাজিরার জন্য আদেশ দিয়ে সমন দিতে পারে। সমন থেকে সর্বশেষ একটা প্রশ্ন এসেছিল 2022 সালের পরীক্ষায়, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী প্রতিটি সমনে ড্যাশ স্বাক্ষর করবেন কে? বিচারক। সেলফ প্র্যাকটিসের 3 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখানে বলেছে যে প্রত্যেকটি সমন স্বাক্ষরিত হবে বিচারক দ্বারা, স্বাক্ষরের উদ্দেশ্যে বিচারক কর্তৃক নিযুক্ত অফিসার দ্বারা। 5 নং গুরুত্বপূর্ণ, 5 গুরুত্বপূর্ণ, নির্ধারিত সময়ে সমন প্রদানের জন্য নিয়োগকৃত আদালতের কর্মকর্তা সমন প্রদানে ব্যর্থ হলে অসৎ আচরণের জন্য দায়ী হবে। আমরা চলে আসি সমন জারি, 5 আদেশের 9 বিধি। 2012 সালের দেওয়ানি কার্যবিধির 5 নং আদেশের 9 নং বিধিটি সংশোধন করা হয় এবং 9 ক বিধি যুক্ত করা হয়। এই সংশোধনের মাধ্যমে সমন জারির পদ্ধতি নিম্নলিখিত পদ্ধতি সংযুক্ত করা হয়। তো 2012 সালে এই 9 বিধি সংশোধন করছে, আবার 2025 সালেও সংশোধন করছে। তো 2012 ওই জায়গা একটু লিখে রাখেন 2025 না, কাটেন না এমনি জাস্ট 12 সালে তো সংশোধন করছেই, আর এক সংশোধনী আনছে কততে? 25-এ।
তো 25-এ কি সংশোধন করতে একটু পরে বলে দিচ্ছি, আগে দেখেন আদালত কর্তৃক সমন জারি বিধি 9। যে ক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাস করে সেক্ষেত্রে বিবাদীর প্রতি আদালত কর্তৃক সমন জারির পন্থা 9 আদেশে বলা হয়েছে। এই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন নিম্নলিখিত পন্থা বা মাধ্যমে জারি করা যেতে পারে। প্রথম দেখেন 9 আদেশে বলতে 9 বিধিতে বলতেছে আদালত বা অধস্তন অফিসারের মাধ্যমে সমন জারি করতে পারে। কে কে বলেন? আদালত বা অধস্তন অফিসার। অধস্তন অফিসার কে? প্রসেসর বা জেলা জজ কর্তৃক, এটা গোল দিবেন, জেলা জজ কর্তৃক শব্দটা গোল দেন, জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কুরিয়ার সার্ভিস পাইছেন? পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন জারির জন্য যে কুরিয়ার সার্ভিস, এটা নিয়েও কুরিয়ার সার্ভিসের তালিকা তৈরি করে কে? জেলা জজ। ফ্যাক্স বার্তার মাধ্যমে, ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। 2025 সালে যেটা এসেছে সেটা হলো একটু লেখেন 5 আদেশের 9-3 বিধি। 5 আদেশের 9-3 বিধি অনুসারে জাহিদ হাসান মিউট করেন। জাহিদ হাসান ভাই আপনার নয়েজ আসে, মিউট করেন। 5 আদেশের 9-3 বিধি অনুসারে এসএমএস, এসএমএস মানে হলো শর্ট মেসেজ সার্ভিস, বলেন না এসএমএস দে, এসএমএস দে। আসসালামু আলাইকুম স্যার। শর্ট মেসেজ সার্ভিস। ওয়ালাইকুম আসসালাম, ক্লাস করেন। ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, বাংলায় লেখেন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। কি দিনেশ সাহেব কলমের কি হইলো? ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। ফ্যাক্স বার্তা, অথবা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। এই ঘুমান নাকি লিজন? আবার বলি 5 আদেশের 9-3 বিধি অনুসারে এসএমএস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ফ্যাক্স বার্তা অথবা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার আদেশ দিতে পারে। বুঝছেন? তো ব্র্যাকেটে লিখে রাখেন 2025 সালের সংশোধনী। 2025 সালের সংশোধনী। সমন কর্মকর্তারা যায় মানে যারা নিয়ম যারা যায় বলেছে টাকা দেন না সমন জারি করবে না। তো এখন একটা বিষয় দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এসএমএস এর মাধ্যমে সমন জারি করা যাবে কিনা, যাবে। কত সালে করা হয়েছে নিয়ম? 2025। ফ্যাক্স ইমেইল আগে ছিল, কিন্তু এসএমএস, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এগুলো যোগ করা হয়েছে এখন। এখন আপনি বলতে পারেন স্যার ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস কি? ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, এগুলো হলো ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট অথবা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয় তখন উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির তারিখ হতে, এই যে আন্ডারলাইন করেন, 30 দিনের মধ্যে বিবাদী বরাবর সমন পাঠাবে। তাহলে বিবাদী বরাবর সমন পাঠাবে কয় দিনের মধ্যে? এখানে দুইটা বিষয় আগেই বলছি, আদালত সমন ইস্যু করবে কয় কার্য দিবস, আর বিবাদী বরাবর পৌঁছাবে 30 দিনের মধ্যে। যদি উক্ত কর্মকর্তা সমন পাঠাতে ব্যর্থ হয়, কর্মকর্তা ব্যর্থ হইলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। এবং কুরিয়ার সার্ভিস সমন পাঠাতে ব্যর্থ হলে আন্ডারলাইন করবেন জেলা জজ তার নাম তালিকা থেকে বাদ দিবেন। এই জায়গায় দুইটা বিষয়,
কর্মকর্তা ব্যর্থ হইলে কিসের দায় দায়ী হবে? অসাধারণ। আর কুরিয়ার সার্ভিস ব্যর্থ হইলে তার সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যর্থ হয়েছে, তার নাম তালিকা থেকে বা জননী কুরিয়ার ঢুকাইছে, এটা আর কি। তো জেনে রাখা ভালো। দেখেন, সমন জারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকা আন্ডারলাইন করবেন, জেলা জজ প্রণয়ন করবে। 3টে স্টার দেন। কুরিয়ার সার্ভিসের তালিকা প্রণয়ন করবে কে? জেলা জজ। এই দিনেশ সাহেব, জেলা জজ, এই যে দেওয়ানি আদালত কত প্রকার, এটা কোন আইনের কত ধারায় বলছে বলেন? 3 ধারা নাকি? ধন্যবাদ। দেখেন পারছেন। দেখেন, 9 ক বিধির অধীন বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে। আন্ডারলাইন করেন, ব্যক্তিগতভাবে সমন জারি, বাদী ব্যক্তিগতভাবে সমন জারি। 9 ক বিধি, এটা 2012 সালে সংযুক্ত করা হয়। ব্যক্তিগত ভাবে সমন জারি অর্থ জানেন কেউ? ব্যক্তিগতভাবে সমন জারি মানে হলো কোনো প্রসেস সার্ভার দরকার নাই, কুরিয়ার সার্ভিস দরকার নাই। বাদী বলতেছে যে আমার দ্বারা সমন খান দেন, আমি ওর কোন জায়গা আছে পিপাস জানি, পিপাসে যেয়ে দিয়ে আসি। বুঝছেন? এখন যারা আবার চিন্তা করেন যে ওরে না দিয়ে যদি আর একজনকে দিয়ে দেয় তাইলে কি হবে, বিষয়টা তা না। পিপাস যে সমন একসেপ্ট করছে তার একটা প্রমাণ আবার আদালতে কি দেখাইতে হবে, অ্যাকনলেজমেন্ট ডিউ বলে, এডি, প্রাপ্তি স্বীকারপত্র। 9 বিধির অধীন আদালত কর্তৃক সমন জারির অতিরিক্ত, শব্দটা বলতেন, অতিরিক্ত হিসেবে আদালত বাদী কর্তৃক বিবাদী বরাবর সমন জারির জন্য বাদীকে সমনের কপি দিতে পারে। তাহলে বাদী কর্তৃক ব্যক্তিগতভাবে সমন জারি কত বিধি? 9 ক। 9 ক। এখন সমন জারি করতে হবে। সমন জারি কতগুলো পদ্ধতি আছে, যে সমন জারি আমি কিভাবে করব? সমন জারি কতগুলো পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতি দেখেন, সমন জারি করতে হবে, সমনের কপি আন্ডারলাইন করেন, পৌঁছাইয়া দিয়া এক, আর একটা হচ্ছে লটকাইয়া দিয়া। এই যে যে বিধি 10, এই 10 বিধি মনে রাখার কোনো প্রয়োজন নাই নাই নাই। আপনি জাস্ট মনে রাখবেন সমন 2 ভাবে জারি করা যায়, পৌঁছাইয়া দিয়া আর একটা কি লটকাইয়া। পৌঁছাইয়া দিয়া মানে হলো যে বিবাদী তারে হাতে হাতে পৌঁছাই দিয়ে আসছে, আর লটকাই দিয়া মানে হলো বিবাদীরে পাই নাই, তার ঘরের এক জায়গায় লাগাই দিয়া আসছে বা ব্যবসায়ের এক জায়গায় লাগাই দিয়ে আসছে, এটা হলো লটকাইয়া। বুঝছেন? তাহলে সমন জারি করা যায় কয়টি উপায়ে? পৌঁছাইয়া দিয়ে আর একটা কি লটকাইয়া। লটকাইয়া। বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে। বিবাদী যদি 100 জন হয়, 100 জনের উপরই কিন্তু সমন জারি করতে হবে। সাধারণত সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে। যদি সে কোনো এজেন্টকে সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে তাহলে তাকে প্রদান করা যাবে। নির্মল ভিআইপি লোক, দেখা গেল সে বাড়ি থাকতে পারে না, একজন এজেন্টই রাখছে যে যদি সমন টমন আসে তুমি একসেপ্ট করবা, তাহলে এজেন্টের কাছেও সমন দেওয়া যেতে পারে। এ কি হয়েছে, রাগ হয়েছেন কে? যে আদালত হতে সমন প্রদান করা হয় সেই আদালতের এখতিয়ারভুক্ত এলাকার সীমানার মধ্যে বিবাদী বসবাস না করলে, আন্ডারলাইন করেন, ধরেন গোপালগঞ্জ সহকারী জজ সমন দিছে, বাট বিবাদী গোপালগঞ্জ সহকারী জজের এলাকার মধ্যে বাস করে না, এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবসা বা কোনো কার্য সংক্রান্ত মকদ্দমায় উক্ত ব্যক্তির ম্যানেজার প্রতিনিধি হিসেবে উক্ত এলাকায় সীমানায় জারি করলে সেটা জারি বলে গণ্য হবে। গোপালগঞ্জে সে বাস করে না, বাট গোপালগঞ্জে তার ব্যবসা আছে, গোপালগঞ্জে তার ম্যানেজার আছে, তাহলে ম্যানেজারের কাছে দিলে সেটা জারি হয়েছে বলে গণ্য হবে। বিধি টিধি মনে রাখার দরকার নাই, আবার বললাম। এখন পর্যন্ত আমরা 2টা বিধি মনে রাখবো, 9 আর 9 এর ক। 9 বিধিতে যে SMS ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এগুলা, আর 9 কত হলে ব্যক্তিগতভাবে সমন জারি। স্থাবর সম্পত্তিতে প্রতিকার বা ক্ষতিপূরণের মকদ্দমার ক্ষেত্রে যদি বিবাদীকে ব্যক্তিগতভাবে না দেওয়া যায় বা সমন গ্রহণের জন্য বিবাদীর কোনো ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট না থাকে, উক্ত সম্পত্তির দায়িত্বে আছে এমন বিবাদীর এমন কোন এজেন্ট সমন দিতে একই কথা। পরের পয়েন্টটা দেখেন, যখন কোনো মকদ্দমায় যদি সমন জারির সময় বিবাদী তার বাসস্থানের স্থানে অনুপস্থিত থাকে এবং সমন গ্রহণের কোনো ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিনিধি না থাকে,
তাহলে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এরূপ কোনো গোল দিবেন প্রাপ্তবয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে। একটু মনে রাখেন, ধরেন নির্মলের বিরুদ্ধে মামলা হয়েছে, নির্মলের বাড়িতে সমন দিতে গেছে, নির্মল স্বয়ং নাই, তাহলে নির্মলের পরিবারের যে প্রাপ্তবয়স্ক সদস্য আছে সে সমন গ্রহণ করতে পারে। 2025 সালের আগ পর্যন্ত ফৌজদারি কার্যবিধিতে এই সমন ফৌজদারি মামলার ক্ষেত্রে ছিল সাবালক পুরুষ, কিন্তু 2025-এর সংশোধনীতে ওই জায়গাও প্রাপ্তবয়স্ক বানায় দিছে। মানে এখন ফৌজদারি হোক দেওয়ানি হোক, সমন দিতে গেছে ওই লোকরে পাই নাই, তাহলে দেওয়া যাবে কার কাছে? প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তির কাছে, পুরুষ মহিলা নাই, প্রাপ্তবয়স্ক হইতে হবে। দেওয়ানি কার্যবিধি 2012 সালের সংশোধনী দ্বারা প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শব্দ প্রতিস্থাপন করা হয়, অর্থাৎ এখন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয়ের নিকটই দেওয়া যাবে। এই দিনেশ, আপনি কি প্রাপ্তবয়স্ক? আচ্ছা, তাহলে এই জায়গার বিধি টিধি মনে রাখার দরকার নাই, সেলফ প্র্যাকটিসের প্রশ্ন পড়ি। দেখেন সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন, কুরিয়ার সার্ভিস ফ্যাক্স বার্তা ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করার বিধান চালু করা হয় কত সালে? 2012। 3, 4, 5 গুরুত্বপূর্ণ। সমন জারির এছাড়া অন্যান্য কতগুলো বিধিবিধান আছে, এগুলো একটু দেখবো। দেখেন, যে ক্ষেত্রে বিবাদী অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসবাস করে, সেই ক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে, আন্ডারলাইন করবেন পুরোটা, সেই এলাকার এখতিয়ারাধীন যে কোনো সমন জারি করে আদালতে সমনটি পাঠাতে পারে এবং উক্ত আদালত তখন সমন জারি করবে। 21 বিধি মনে রাখার দরকার নাই, ফ্যাক্ট মনে রাখবেন। মামলা করছেন গোপালগঞ্জ সহকারী জজ আদালতে, বিবাদী বাস করে কক্সবাজারে, তাহলে এই সমন আগে পাঠাতে হবে কক্সবাজারের আদালতে, কক্সবাজারের আদালত ওই সমন কার্যকর করবে। বুঝছেন? এখতিয়ারে বহির্ভূত এলাকার ক্ষেত্রে। তারপরে দেখেন, যে ক্ষেত্রে বিবাদী গোল দিবেন জেলে থাকে, সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাইতে হবে, জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। বিবাদী জেলে আছে, রাজনৈতিক মামলায় জেলে আছে, দেওয়ানি মামলা হইছে, সমন পাঠাইতে হবে কার বরাবর? জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। বিধি টিধি মনে রাখার দরকার নাই, বুঝছেন? যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে, বিবাদী বাস করতেছে কোথায়? বাংলাদেশের বাইরে, বাংলাদেশে সমন গ্রহণের তার কোনো এজেন্ট নেই, সেই ক্ষেত্রে বিবাদী দেশের বাইরে যেখানে বসবাস করে সেখানে পাঠাতে হবে। বুঝছেন? বিবাদী যদি বাস করে উগান্ডায় সমন পাঠাতে হবে। বাংলাদেশে তার কোনো আত্মীয় স্বজন প্রতিনিধি এজেন্ট কিছু নাই, তাহলে পাঠাতে হবে কোথায়? বিদেশে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, রাজনৈতিক প্রতিনিধি বা সমন জারির জন্য প্রতিষ্ঠিত কোনো আদালত কর্তৃক সমনটি জারি করা যেতে পারে। রাজনৈতিক প্রতিনিধি বলা যেতে পারে, ধরেন ওই এলাকায় আমাদের যে রাষ্ট্রদূত আছে তার কাছে পাঠাইলো, বা ওই এলাকার কোন আদালতের কাছে পাঠাইছে, সে এটা কার্যকর করতে পারে। তাহলে এই যেটা বললাম, এটা হলো বাংলাদেশ থেকে বিদেশে, বাংলাদেশ থেকে বিদেশে। পাশে লেখেন ধারা 29, ধারা 29 বিদেশি সমন জারি। বিদেশি সমন জারি, এটা হলো বিদেশ থেকে বাংলাদেশে। আমাদের একটু নামাজের বিরতি, নামাজ শেষে শুরু হবে, আমি একটু নিচে যাচ্ছি, আসতেছি। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যে যদি বলে বাংলাদেশ থেকে সমন বিদেশে পাঠাতে হবে রাজনৈতিক প্রতিনিধি বা কোন আদালত কর্তৃক, এটা বলছে 25 আর 26 বিধি। আর বিদেশি সমন বাংলাদেশে কিভাবে জারি করা হবে এটা বলেছে 29 ধারায়। আচ্ছা, সরকারি কর্মকর্তা, রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের, আন্ডারলাইন করেন, প্রধান বরাবর সমন পাঠাইতে হবে। মামলাটা যদি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হয়, রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের কোন কর্মকর্তার বিরুদ্ধে হয়, তাহলে ওই অফিসের যে প্রধান তার বরাবর সমন পাঠাতে হবে। যে ক্ষেত্রে বিবাদী একজন সৈনিক, নাবিক, বৈমানিক,
যিনি বিবাদী তিনি একজন সৈনিক, নাবিক অথবা কি বৈমানিক। সেই ক্ষেত্রে সমন জারি করতে উক্ত বাহিনীর গোল দিবেন কমান্ডিং অফিসারের কাছে, অন্যান্য সরকারি কর্মকর্তার কাছে ও অফিসের প্রধান, আর সৈনিক, নাবিক, বৈমানিকের ক্ষেত্রে কমান্ডিং অফিসারের কাছে। এটা মনে রাখবেন, বিধি টিধি মনে রাখার দরকার নাই, জাস্ট ফ্যাক্টটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে সরকারি কর্মকর্তা রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষ হইলে প্রধান কর্মকর্তা বরাবর প্রধান, আর সৈনিক, নাবিক, বৈমানিক হইলে কমান্ডিং অফিসার। এতটুকু মনে রাখলেই চলবে। তো এখন দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো 5 আদেশের 20 বিধি বিকল্প জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস। সাবস্টিটিউটেড সার্ভিস, বিকল্প জারি, এটা গুরুত্বপূর্ণ। 3টে স্টার দেন। প্রথমে যখন আমরা পড়েছিলাম যে সমন জারি করার পদ্ধতি কয়টা ছিল? 2টা। একটা হলো পৌঁছাইয়ার, একটা হলো কি লটকাইয়া। তো এখন এতক্ষণ পর্যন্ত যা পড়ছে সব হলো পৌঁছাইয়া। সাবস্টিটিউটেড সার্ভিস নামের আগেই আছে বিকল্প জারি। বিকল্প জারি কি? যখন আপনি স্বাভাবিক পন্থায় সমন জারি করতে পারতেছেন না, বারবার যাচ্ছেন বিবাদীরে, পাচ্ছেন না, এবং মনে হচ্ছে যে বিবাদী ইচ্ছা করেই পলাইয়া আছে এবং তারে পাওয়ার আদৌ কোনো সম্ভাবনা নাই। এখন একটা মামলা সমন জারি না করলে তো সেটার পরবর্তী পর্যায়ে যাওয়া যাচ্ছে না। তখন বিবাদী এসে আদালতের কাছে অনুমতি চাইবে, ইওর অনার, যে বাদী এসে অনুমতি চাইবে যে ইওর অনার, এই সমন বারবার গিয়ে জারি করা যায় নাই এবং মনে করা হচ্ছে বিবাদী আত্মগোপনে আছে। তো এখন তাহলে বিকল্প পদ্ধতিতে সমন জারির নির্দেশ দেওয়া হোক। বিকল্প পদ্ধতিতে সমন জারি কি? ওই সমনের একটা কপি গিয়ে বিবাদী যে এলাকায় বাস করে বা ব্যবসা করে সেখানকার প্রকাশ্য স্থানে লটকায় দিয়ে আসবে এবং ঘোষণা দিয়ে আসবে যে বিবাদীর প্রতি বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হলো, এবং এসে আবার আদালতে এই বিষয় কি করবে? অবগত করবে। বুঝতে পারছেন? তাহলে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হয় প্রকৃতপক্ষে কি লটকাইয়া। লটকাইয়া। এবং এই যে দেখেন, বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির গোল দিবেন বিকল্প হিসেবে সমন জারি করা। সাধারণ পদ্ধতির বিকল্প হিসেবে সমন জারি করা। দেওয়ানি কার্যবিধির 5 আদেশের 20 বিধিতে বিকল্প পদ্ধতিতে সমন জারি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিকল্প জারি করা হয় সাধারণত সমন আন্ডারলাইন লটকাইয়া। কারণ দেখেন, আদালত যে ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে যে বিবাদী সমন এড়ানোর জন্য, আন্ডারলাইন করবেন, আত্মগোপন করে থাকতে, আদালত বিশ্বাস করতেছে বিবাদী সমন এড়ানোর জন্য কি করছে? আত্মগোপন, বা অন্য কোনো কারণে সাধারণ উপায়ে সমন জারি করা যাচ্ছে না, তখন নিম্নলিখিত বিকল্প ভাবে সমন জারি করা যাবে। কোথায় দেখেন? আন্ডারলাইন করবেন, বিবাদীর গৃহের প্রকাশ্য স্থানে। বিবাদী গৃহের প্রকাশ্য স্থান অর্থ হলো যে জায়গায় সমন লাগালে সচরাচর সবার চোখের পড়বে, বা যে গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে বা ব্যবসা করেছে বলে জানা যায় সেই গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকায়ে জারি করার জন্য আদালত আদেশ দিতে পারে। তাহলে আপাতত এতটুকু ধারণা পেলেন যে যখন স্বাভাবিক পন্থায় সমন জারি করা যায় না তখনই বিকল্প পদ্ধতিতে সমন জারি করার আদেশ দিতে পারে, এবং বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হয় কিভাবে? লটকাইয়া। বিগত বছরের প্রশ্ন চলে আসি আমরা, যে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 5 এর রুল কততে সাবস্টিটিউটেড সার্ভিস আছে? কততে? 20 না? 20। সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা দেখেন, যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে এবং বাংলাদেশের সমন গ্রহণের কোনো প্রতিনিধি নেই, সেক্ষেত্রে সমন পাঠাতে হবে যেখানে বিবাদী বসবাস করে সেখানে। একটু লেখেন 5 আদেশের 30 বিধি, একটু লেখেন 5 আদেশের 30 বিধি। 5 আদেশের 30 বিধি হাইপেন দিয়ে লেখেন, পত্রের মাধ্যমে সমন জারি। পত্রের মাধ্যমে সমন জারি যেমন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে, দাঁড়িয়ে দিয়ে লেখেন, যেমন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে।
বিশেষ ব্যক্তি কারা? আবার দিনেশ প্রশ্ন করছে স্যার বিশেষ ব্যক্তি কারা? বিশেষ ব্যক্তি হলো ধরেন সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা মন্ত্রীবর্গ, সম্মানিত ব্যক্তি, তারা হলো বিশেষ ব্যক্তি। উনাদের বিরুদ্ধে যখন দেওয়ানি মামলা হবে তখন উনাদের কাছে পত্র যাচ্ছে, কিন্তু ওই পত্রটা অ্যাকচুয়ালি কি? সমন। বুঝতে পারছেন? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পত্রের মাধ্যমে সমন জারি করা হয় কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে? বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। তো তাহলে আমরা 5 আদেশের কি কি মনে রাখবো? দেখেন, 5 আদেশের আমরা মনে রাখবো 27 থেকে 32 ধারা আর আদেশ 5। বিবাদীর প্রতি সমন 27 আর সাক্ষীর প্রতি সমন 31। 5 আদেশের বিধিগুলোর মধ্যে যে বিষয়গুলো মনে রাখবো সেটা হলো 5 কার্য দিবসের মধ্যে আদালত সমন ইস্যু করবে আর বিবাদী বরাবর পৌঁছাবে 30 দিনের মধ্যে। 5 আদেশের 9 বিধি 2012-তে সংশোধন করা হয়, 2025-এ সংশোধন করা হয়। 9 বিধিতে বলা হয়েছে কুরিয়ার সার্ভিস, আদালতের কর্মকর্তা, SMS, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, ফ্যাক্স, ইমেইলের মাধ্যমে সমন জারি করা যেতে পারে। আর 5 আদেশের 9 কত বলেছে? ব্যক্তিগতভাবে সমন জারি করা যেতে পারে অতিরিক্ত হিসেবে, সাধারণ পদ্ধতির অতিরিক্ত হিসেবে। তাহলে আমি 9 আর 9 কমনে রাখবো, ঠিক আছে? আর মাঝে মাঝে কতগুলো আছে এইগুলার মধ্যে এমনি ফ্যাক্ট আকারে মনে রাখবেন যে সমন যার উপর জারি করা হলো সে যদি না থাকে এজেন্ট বরাবর জারি করা যাবে। তারপরে এখতিয়ারের বাইরে সমন জারি করার ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার আদালতে পাঠাইতে হবে। তারপরে বিদেশে থাকলে বিদেশে পাঠাইতে হবে বা রাজনৈতিক প্রতিনিধির মাধ্যমে পাঠাইতে হবে নাকি? আর 29 ধারায় বলছে বিদেশি সমন জারি হবে কোথায়? বাংলাদেশে। আর সরকারি কর্মকর্তা, রেলওয়ে অফিসার, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের ক্ষেত্রে অফিসের প্রধান বরাবর। আর সৈনিক, নাবিক, বৈমানিকের ক্ষেত্রে কমান্ডিং অফিসারের কাছে। এইগুলো বিধি মনে রাখার দরকার নাই। এরপরে আমরা পড়ছি সাবস্টিটিউটেড সার্ভিস। 5 আদেশের 20 বিধি। স্বাভাবিক উপায় সমন জারি করা না গেলে বিকল্প পদ্ধতিতে সমন জারি করবে লটকাইয়া। তো এটা তখনই 5 আদেশের 20 প্রযোজ্য যখন সাধারণ উপায় জারি করা যায় না। এছাড়া আমরা আর একটা বিধি পড়লাম, সেটা হলো আপনার পত্রের মাধ্যমে সমন জারি। 5 আদেশের 30 বিধি কোন ধরনের ব্যক্তির ক্ষেত্রে? বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। এই হলো সমন। এতটুকু যদি মনে রাখেন ইনশাল্লাহ এখান থেকে একটা পারা যাবে। তো সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা পড়েন যে বাংলাদেশের বাইরে অবস্থিত কোন দেওয়ানি আদালত কর্তৃক ইস্যুকৃত সমন বাংলাদেশে জারির জন্য পাঠানো যেতে পারে বাংলাদেশের কোন আদালতে? না, 3, 5, 8, 9। ঠিক আছে? তো 9 নম্বর প্রশ্নটা একটু পড়ি, দেখেন। জারিকৃত সমন গ্রহণ করতে অস্বীকার করলে, এটা আন্ডারলাইন করেন, জারিকৃত সমন গ্রহণ করতে কি করলে? অস্বীকার করলে বা সমন ডেলিভারি দেওয়ার জন্য কাউকে না পাওয়া গেলে সমনটি বিবাদীর বাড়ির যে অংশিক বিবাদী থাকে সেখানে ঝুলিয়ে দিতে হবে বা বিবাদীর বাড়ির প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দিতে হবে। উত্তর বলছে কততে? ক এবং খ উভয়। আচ্ছা, এখন সমন যদি সে বাড়িতে আছে কিন্তু সে গ্রহণ করতেছে না, তখন হলো 5 আদেশের 17তে বিবাদী যেখানে আছে সেই জায়গা ঝুলাই দিয়ে লটকাই দিয়ে আসতে হবে। তো এখানে একটা কথা দেখেন, 5 আদেশের 17তেও লটকাইয়া 5 আদেশের 20এও লটকাইয়া, 2 লটকানোর মধ্যে পার্থক্য কি? যদি বাড়িতে আছে নিতে যাচ্ছে না তখন হলো 5 আদেশের 17, আর তারে কয়েক তারিখ যে খুঁজেই পাওয়া যাচ্ছে না তখন আবেদন করবে 5 আদেশের 20-এ। বুঝছেন? আচ্ছা, আমরা একটু 30 ধারা পড়ি, দেখেন। 30 ধারা উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ে আদেশ দানের ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন 11 আদেশ। 11 আদেশ। এগারো আদেশ লিখেছেন? তো এখানে একটা বিষয় দেখেন, দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজির পর বিবাদী বরাবর যায় সমন, সমনের পর বিবাদী এসে জমা দেয় লিখিত জবাব, লিখিত জবাবের পরে হয় এডিআর, মেডিয়েশন বলে এডিআর। এডিআর যদি ব্যর্থ হয় তারপর হয় ইস্যু গঠন, বিচার্য বিষয় গঠন। বিচার্য বিষয় গঠনের পরের যে ধাপ সেটা হলো 30 ধারা। 30 ধারা বলে ডিসকভারি এন্ড ইন্সপেকশন। 30 ধারা হলো কি? যখন বিচার্য বিষয় গঠন হয়ে গেছে তখন বাদী বা বিবাদী এক পক্ষ আর এক পক্ষের কাছে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইতে পারে। উভয় পক্ষ তো দুইজনের আরজি লিখিত জবাব পড়ছে, পড়ার পরে বাদীর মনে হলো যে এর অনার
বাদী কতগুলো প্রশ্ন কইরা আদালতের কাছে দিছে যে এই প্রশ্নগুলোর উত্তর বিবাদীরে দিতে বলেন, বা বিবাদী কতগুলো প্রশ্ন করে আদালতের কাছে দিছে যে এই প্রশ্নগুলোর উত্তর বাদীরে দিতে বলেন, বা বাদী কতগুলো দলিল দেখতে চাইতে পারে যে বিবাদী তার লিখিত জবাবে অমুক 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 দলিলের কথা বলতে, এখন এই দলিলগুলো দেখাইতে বলেন বা বিবাদী দেখতে চাইতে পারে। তো তখন আদালত এইগুলোর জন্য সমন দিতে পারে। কাউরে সমন দিল যে তুমি অমুক দলিলটা হাজির করো, বা কাউরে নির্দেশ দিল যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও। তো দেখা গেল যারে নির্দেশ দিছে সমন দেওয়া মানে দলিল হাজিরের জন্য, বা যারে নির্দেশ দিছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তো সে যদি দলিল হাজির না করে বা প্রশ্নের উত্তর না দেয় তাহলে তার কি হতে পারে সেটা আলোচনা করছে 30 ধারায়। কি হতে পারে দেখেন, যে নির্ধারিত হতে পারে এমন শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে কোনো আদালত যে কোনো সময় গোল দিবেন শতপ্রবৃত্ত হয়ে। শতপ্রবৃত্ত হয়ে মানে হলো নিজের ইচ্ছায় অথবা কোন পক্ষের আবেদন ক্রমে। কোন পক্ষ মানে কে? আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট, বাদী অথবা বিবাদী। এই যে দেখেন, প্রশ্নাবলী প্রদান এবং জবাব দান, দলিল তথ্যাবলীর স্বীকৃতি, উদ্ঘাটন, পরিদর্শন, দাখিল, দলিল অন্তরীণ, ফেরত আসা, ফেরত সম্পর্কে অথবা সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কিত সকল বিষয়ে প্রয়োজনীয় যুক্তিযুক্ত হতে পারে এরূপ আদেশ দিতে পারে। তারপরে দেখেন, সাক্ষ্যদান, দলিল দাখিল, উপরোক্ত অন্য উদ্দেশ্যে যাদের হাজির হওয়া প্রয়োজন, আন্ডারলাইন করে, যাদের হাজির হওয়ার প্রয়োজন তাদের প্রতি সমন প্রেরণ করতে পারে। তাহলে ওই যে কোনো দলিল হাজির করার জন্য, সাক্ষ্যদানের জন্য, সমন দেওয়ার জন্য মানে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সমন দিচ্ছে কত দ্বারায়? 30 দ্বারায়। কোন তথ্য এফিডেভিট দ্বারা প্রমাণের আদেশ দিতে পারে। তাহলে এই যে যে প্রশ্নমালার উত্তর দেওয়ার জন্য বা সমন দেওয়ার জন্য মানে প্রশ্নমালার উত্তর দেওয়ার জন্য বা দলিল হাজিরের জন্য সমনটা দিচ্ছে কত ধারায়? 30 ধারায়। আর 30 ধারা যদি সে ব্যর্থ হয়, 30 ধারায় তার প্রশ্নের উত্তর দিতে বলছে, দেয় নাই, দলিল হাজির করতে বলছে, করে নাই, তাহলে তার বিরুদ্ধে কোন ধারায় অ্যাকশন হবে? সেটা হলো 32 ধারা। এই দেখেন, ব্যর্থতার কারণে জরিমানা। কিসের ব্যর্থতা? 30 ধারার ব্যর্থতা। 30 ধারার ব্যর্থতার কারণে কি হতে পারে দেখেন, 30 ধারায় প্রদত্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে 32 ধারা প্রযোজ্য হবে। অর্থাৎ 30 ধারায় যারা সমন দিছে সে যদি সমন অনুসারে ওই দায়িত্বটা পালনে কি হয়? ব্যর্থ হয়, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে কত ধারায়? 32 ধারায়। 30 ধারা অনুযায়ী যার প্রতি সমন জারি করা হয় আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারে, এবং হাজির হতে বাধ্য করার জন্য নিম্নলিখিত গোল দিবেন 4টি উপায় বা পন্থা অবলম্বন করতে পারে। কয়টি উপায়? 4টি। এই 4টা কি কি দেখেন। প্রথমটা দেখেন, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। আদালত একজনের সমন দিছে যে তুমি দলিল হাজির করো, করে নাই, তাহলে তার প্রতি কি জারি করবে? গ্রেফতারি পরোয়ানা। তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে, তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে। তার উপর গোল দিবেন অনধিক 500 টাকা জরিমানা করতে পারে। এটা কিন্তু জরিমানা, নট ক্ষতিপূরণ। কত টাকা? 500 টাকা। তার হাজির হওয়ার জন্য আদালত তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে, এবং হাজিরা দিতে ব্যর্থ হলে, হাজিরা দিতে শব্দটা কেটে দেন, এই জায়গা লিখবেন জামানত দিতে ব্যর্থ হলে দেওয়ানি কারাগারে, দেওয়ানি কারাবাসের আদেশ দিতে পারে। কি দিতে ব্যর্থ হলে বলেন? জামানত দিতে ব্যর্থ হলে। বুঝছেন? তাহলে এই 32-এর 4টা প্রতিকার আমার মনে রাখতে হবে। গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, ক্রয় বিক্রয় করতে পারে, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, হাজির হওয়ার জন্য জামানত প্রদান নির্দেশ দিতে পারে, জামানত দিতে ব্যর্থ হলে কি করবে? দেওয়ানি কারাগারে পাঠাতে পারে। কত ধারায়? ভিভিআই 32 ধারা। ভাইভাতে জিজ্ঞাসা করে, প্রিলিতে আসে, রিটেনে আসে। তো বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন যে কোনো ব্যক্তি আদালতের সমন নির্দেশ সত্ত্বেও কোনো দলিল দাখিল না করলে দেওয়ানি আদালত দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর কোন ধারার অধীনে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে? 32 ধারাটা? 32 ধারা। 2 নম্বর দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 30 ধারা অনুসারে প্রদত্ত সমন অমান্য করলে আদালত তাকে অনধিক কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। বুঝছেন? সমন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে, সমন রিলেটেড কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করতে পারেন। আনমিউট করে দিলাম, বলেন। কোনো প্রশ্ন আছে সমন সংক্রান্ত?
স্যার আচ্ছা, আমরা এখন যেটা পড়া শুরু করব দেখেন লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট। একটা দেওয়ানি মামলায় প্রথমে দাখিল হয় আর্জি, আর্জির পরে যায় হচ্ছে সমন। সমনে উল্লেখ থাকে যে তাকে কবে হাজির হতে হবে বা কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। তো এই যে হাজির হতে হবে বা লিখিত জবাব দাখিল করতে হবে, তো স্যার আচ্ছা দেখেন, তো স্যার হ্যাঁ এবার আসছে দেখেন। তো স্ক্রিনে তাহলে ভিডিও টিডিও হ্যাঁ, আইসা লিখিত লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট, এটা যদি একটু দেখেন যে লিখিত জবাব আসলে কি। লিখিত জবাব হলো বিবাদীর প্লিডিংস, যেখানে বিবাদী বাদী কর্তৃক তার আর্জিতে দাবিকৃত বিষয়সমূহ অস্বীকার করে, আন্ডারলাইন কেন, অস্বীকার করে, এবং যদি নতুন কোনো বিষয় যা বিবাদীকে বাদীর দাবির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে সাহায্য করে তার বর্ণনা দেয়। তাহলে লিখিত জবাব হলো যে বাদী যা যা দাবি করতে বিবাদী সেই জিনিসগুলো লিখিত জবাবে কি করবে বলেন, অস্বীকার করবে। বুঝতে পারছেন? এবং সেই সাথে বিবাদীর যদি কোনো নতুন দাবি থাকে সেটাও উত্থাপন করবে। তো এখন দেখেন ৮ আদেশের এক বিধি লিখিত জবাব দাখিলের সময়, এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে, আন্ডারলাইন করবেন, সমন জারির তারিখ হতে গোল দিবেন 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে সমন জারির তারিখ হতে কতদিনের মধ্যে লিখিত জবাব দিবে। 30 দিন না, কিন্তু 30 কার্য দিবস, 30 ওয়ার্কিং ডেজ। দিন আর কার্য দিবসের মধ্যে পার্থক্য আছে। দিন বললে ছুটির দিন সকল দিন বোঝাবে, আর কার্য দিবস বললে শুধু যেদিন যেদিন অফিস খোলা ছিল সেই দিন। যদি উক্ত 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে, আন্ডারলাইন করবেন, ব্যর্থ হয়, তাহলে আদালত কর্তৃক নির্ধারিত অন্য কোনো দিনে লিখিত জবাব দাখিল করা যাবে। ধরেন 30 কার্য দিবসের মধ্যে সে লিখিত জবাব দাখিল করতে পারে নাই, তাহলে আদালত এই সময়টা বাড়াতে পারে। তবে এমন সময় কোনোভাবে সমন প্রদানের তারিখ হতে গোল দিবেন 60 কার্য দিবসের বেশি হবে না। এই সময় কোন ক্রমে কত দিনের বেশি হবে না, 60 কার্য দিবসের বেশি হবে না। তাহলে যদি মনে রাখেন যে প্রাথমিকভাবে সে সময় পাবে 30 কার্য দিবস, 30 কার্য দিবস যখন শেষ হয়ে যাবে, 30 কার্য দিবসের মধ্যে সে যদি দাখিল করতে না পারে তাহলে আরো সময় বাড়াইতে পারে, কিন্তু আরো সময় বাড়াইলে আরো 30 কার্য দিবস, কিন্তু সর্বোচ্চ কত দিনের বেশি হবে না, 60 দিনের বেশি হবে না। তাহলে জেনে রাখা ভালো, দেখেন সমন জারির তারিখ হতে সর্বোচ্চ 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হবে। লিখিত জবাব দাখিলের আন্ডারলাইন করেন প্রাথমিক সময় 30 কার্য দিবস। এখানে দুইটা বিষয় প্রশ্ন আসতে পারে, যদি বলে লিখিত জবাব দাখিলের প্রাথমিক সময় কত 30 কার্য দিবস, যদি বলে সর্বোচ্চ সময় কত 60 কার্য দিবস। যদি প্রথম 30 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত আরো 30 কার্য দিবস মঞ্জুর করতে পারে। যদি উক্ত গোল দিবেন 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত মকদ্দমাটি গোল দিবেন একতরফা নিষ্পত্তি। এটার ইংরেজিতে বলে এক্সপার্টি ডিসপোজাল বা ডিসপোজ অফ দ্য সুট এক্সপার্টি, একতরফা নিষ্পত্তি। ধরেন সে 60 কার্য দিবসের মধ্যেও লিখিত জবাব দাখিল করতে পারে নাই, তাহলে মামলাটার কি হবে, একতরফা নিষ্পত্তি। এটা এই যে বললেন ৮ আদেশের এক বিধি পাইছেন, ৮ আদেশের কত বিধি, এক বিধি। এই লুকসানা শেখ ফারজানা ক্লাস করে না কেন, কয়েকদিন দেখি না, কি হয়েছে ওনার? স্যার ওর একটু সমস্যা আছে বলে ক্লাস করতে পারতেছে না, করবে। আচ্ছা ঠিক আছে। জি স্যার। তো তাহলে এটা এখানে যে প্রশ্ন আসতে পারে, লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় 60 কার্য দিবস, প্রাথমিক সময় 30 কার্য দিবস, লিখিত জবাব 60 কার্য দিবসের মধ্যে দিতে ব্যর্থ হলে একতরফা নিষ্পত্তি। কোথাও ৮ আদেশের কত বিধি, এক বিধি। এবং এই বিধানটা করা হয়, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধির সংশোধনী 2012। এই ধারার অধীন উল্লেখিত সময়ের বিধান আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। প্রতিকার দেখেন, নির্ধারিত সময়ে লিখিত জবাব দাখিল করতে না পারার কারণে আদালত কোনো মকদ্দমায় একতরফা নিষ্পত্তির আদেশ দিলে আদালত এরূপ একতরফা নিষ্পত্তির সিদ্ধান্ত হলো বল দেবেন আপিল অযোগ্য আদেশ।
তাই এই আদালতের এরূপ একতরফা নিষ্পত্তি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না, আন্ডারলাইন করবেন, কিন্তু রিভিশন করা যাবে। 3টে স্টার্টের। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে একতরফা নিষ্পত্তি যদি হয়ে থাকে তাহলে পক্ষের প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? এখন পর্যন্ত আমরা আপিলযোগ্য আদেশ কয়টা পাইছি? একটা। কতদিন পাইছিলাম? কত আদেশের কত বিধি? 7 আদেশের 10 বিধি। 7 আদেশের 10 বিধি। ধারা 80 দেখেন, সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময়, সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময় দেওয়ানি কার্যবিধির 80 ধারা অনুযায়ী সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করার পূর্বে, আন্ডারলাইন করে বল দিবেন, 2 মাসের নোটিশ দিতে হয়। যখন আপনি মামলাটা করতেছেন সরকারের বিরুদ্ধে, তখন মামলা করার কয়দিন পূর্বে নোটিশ দিতে হবে? 2 মাস। এনআই অ্যাক্টের মামলা যারা করেন, যে চেক ডিজনার পরে কি দিতে হয়? নোটিশ দিতে হয়। নোটিশ দেওয়ার 30 দিনের পরে গিয়ে মামলাটা করতে হয়। ঠিক একই ভাবে দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন আপনি বিবাদী করতেছেন, ধরেন ডিসি সাহেবের বিরুদ্ধে মামলা করবে, ধরেন গোপালগঞ্জ বার গোপালগঞ্জের ডিসি সাহেবের বিরুদ্ধে মামলা করবে, তাহলে এই ক্ষেত্রে ডিসি সাহেবের আগে নোটিশ দিবে, লিগাল নোটিশ দিবে যে আপনি এই কাজ করছেন, আপনার বিরুদ্ধে আমরা মামলা করবো। কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। এই কথাটাই বলছে কত ধারায়? 80 ধারায়। আচ্ছা, 2 মাসের নোটিশ দেওয়ার পর মকদ্দমাটা দায়ের করতে হবে। এখন যদি নোটিশ দিয়ে মকদ্দমাটি করা হয় তাহলে সরকার লিখিত জবাব দাখিলের জন্য সর্বোচ্চ গোল দিবেন 60 কার্য দিবস সময় পেতে পারে। এই কথাটার অর্থ কি? আপনি যদি সরকারের নোটিশ দিয়ে মামলা করেন তাহলে সরকার লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় পাবে কত? মানে একজন সাধারণ ব্যক্তিও যা পাবে সরকারও তাই পাবে। কিন্তু যে ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, নোটিশ না দিয়ে মকদ্দমাটি দায়ের করা হয়েছে, কোন নোটিশ আপনি সরকারি কর্মকর্তারে দেন নাই, সেই ক্ষেত্রে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে সর্বনিম্ন গোল দিবেন 3 মাসের, বা 3 মাসের কম নয় এমন সময় দিতে পারে। আপনি সরকারে কোনো নোটিশ না দিয়ে সরাসরি মামলা করছেন, তাহলে সেই ক্ষেত্রে সরকার লিখিত জবাব দাখিলের জন্য সর্বনিম্ন সময় পাবে 3 মাস, আরো বেশি পেতে পারে। বুঝেন কিনা? তাহলে সরকারের নোটিশ দিতে হবে কয় মাস পূর্বে? 2 মাস। কত ধারা? 80 ধারা। নোটিশ দিলে কতদিন সময় পাবেন? সরকার সময় পাবে লিখিত জবাবে 60 কার্য দিবস। নোটিশ যদি না দেন তাহলে সরকার সর্বনিম্ন সময় পাবে কত? 3 মাস। সর্বোচ্চ না, কিন্তু সর্বনিম্ন। আচ্ছা, এখন দেখেন 8 আদেশের বিধি 1-এর 2 থেকে 6 উপবিধি। এই বিধিটিতে জায়গা মনে রাখার দরকার নাই। এই জায়গা হলো বাদী, আমরা 7 আদেশের 14তে পড়ছি যে সকল দলিলের উপর নির্ভর করে আদির সাথে সে সকল দলিল দিতে হবে। 7 আদেশের 14। যা নাই তা কার কাছে আছে জানাই দিতে হবে 15। আর যে সকল দলিল দেয় নাই 3টা ক্ষেত্রে দেওয়া যাবে। 7 আদেশের 18। বিবাদীর সাক্ষীর, বিবাদীরে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, স্মৃতি পুনর্জীবিত করার জন্য। এটা না? সেম বিধান প্রযোজ্য বিবাদীর ক্ষেত্রে। বিবাদীর ক্ষেত্রে কি হবে? যে বিবাদী যে সকল দলিলের উপর নির্ভর করে তা লিখিত জবাবের সাথে দিতে হবে। যা তার কাছে নাই কার কাছে আছে জানাই দিতে হবে। যে দলিল সে দেয় নাই সেই দলিল সে পরবর্তীতে আদালতের অনুমতি ছাড়া কয়টা ক্ষেত্রে দিতে পারবে? 3টা। এই জায়গা উল্টে যাবে। বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বাদী কর্তৃক কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর স্মৃতি পুনর্জীবিত করার জন্য। বুঝছেন? এই যে দেখেন, বিবাদী তার আত্মপক্ষ সমর্থনে তার দখলে থাকা যে সকল দলিলের উপর নির্ভর করে লিখিত জবাব দাখিলের সময় বিবাদী উক্ত দলিল সমূহ দাখিল করবে। উপবিধি মনে রাখার প্রয়োজন নেই। সাধারণ নিয়ম হলো লিখিত জবাবের সাথে বিবাদী যে সকল দলিল দাখিল করেনি আদালত সে সকল দলিল পরবর্তীতে দাখিলের অনুমতি দিবে না। তবে ব্যতিক্রম প্রেক্ষাপটে আদালত এমন দলিল দাখিলের অনুমতি দিতে পারে। লিখিত জবাব দাখিলের সময় দলিল দাখিল করা হয়নি এমন দলিল আদালতের অনুমতি ছাড়া আদালত উত্থাপন করা যাবে যদি, দেখেন, দলিল সমূহ বাদীর সাক্ষীকে জেরা করার জন্য দাখিল করা হয়। আর বাদীর ক্ষেত্রে কি আসতো? বিবাদী। খতে বিবাদী আছে, এটা বি2 কেটে দেন, বাদী হবে। বাদী কর্তৃক উত্থাপিত কোন বিষয়ের উত্তর প্রদানের জন্য আদালতে হাজির করা হয়। কে কর্তৃক উত্থাপিত? বাদী কর্তৃক। 3 নাম্বার দেখেন, যেসব দলিল সমূহ কেবলমাত্র কোন সাক্ষীকে তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য উত্থাপন করা হয়। বুঝছেন? তাহলে জায়গা বিধি টিধি মনে রাখার দরকার নাই।
জাস্ট একটা বিধি মনে রাখবেন, 8টা দেশের এখন পর্যন্ত এক বিধি, 8টা দেশের এক বিধি, 60 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব যদি দাখিল না করে কি হবে? একতরফা নিষ্পত্তি। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 8 এর রুল 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কতদিনের মধ্যে তা দাখিল করতে হবে? 60 দিন। এই জায়গায় কার্যদিবস বলে নাই, যদি কোনো অপশনে কার্যদিবস থাকতো তাহলে উত্তর হতো কত? কার্যদিবস। বুঝছেন? 2 নাম্বার দেখেন, লিখিত নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করলে, লিখিত নোটিশ ছাড়া বলছে, তাহলে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে কমপক্ষে কত সময় দিবে? 3 মাস। বুঝছেন? কোন ব্যক্তি বিবাদী পক্ষ তার লিখিত জবাব দাখিল করবে সর্বোচ্চ কত দিনের মধ্যে? 2 মাস। আর বাদ বাকি যা আছে পড়বেন। লিখিত জবাব সম্পর্কে কিছু মৌলিক নিয়ম, এখানে চলে আসি। লিখিত জবাব বিষয়ে কিছু মৌলিক নিয়ম, বিধি 2 থেকে 5। লিখিত জবাব সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলো দেখেন। বিবাদী লিখিত জবাবের নতুন বিষয় যেমন মামলাটি রক্ষণীয় নয়, শুড নট মেইনটেনেবল, থামা দিতে পারিত, বিষয়টি আইনের দৃষ্টিতে বাতিল বা বাতিলযোগ্য তা সুস্পষ্টভাবে উল্লেখ করবে। বিবাদী যদি দেখে যে এই মামলাটা তামাদি মেয়াদের পরে দায়ের করছে, তাহলে লিখিত জবাবে বলবে মামলাটা তামাদি দ্বারা পারিত। বিবাদী যদি দেখে এই মামলাটা রেস জুডিকাটা দ্বারা পারিত, তাহলে লিখবে যে মামলাটা রেস জুডিকাটা দ্বারা পারিত। বুঝছেন? তারপরে দেখেন, বল দিবেন ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর্যের প্রত্যেক বিষয়কে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ক্ষতিপূরণ ছাড়া, অর্থাৎ ক্ষতিপূরণ অস্বীকার করার দরকার নাই, কিন্তু ক্ষতিপূরণ ছাড়া যদি বলে অমুকের কাছে বাদী দাবি করছে তার কাছে 5 লাখ টাকা পাই, বিবাদীর আর্জিতে কি লিখতে হবে? 5 লাখ টাকা আমার কাছে পাই না। বুঝছেন? যদি আপনি অস্বীকার না করেন তাহলে ধরে নিবে আপনি স্বীকার করেছেন। আরজিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা বিবাদী স্বীকার করেছে বলে গণ্য হবে। তবে বাদী আন্ডারলাইন করেন অক্ষম হলে তা স্বীকৃত বলে গণ্য হবে না। এখন অক্ষম হচ্ছে এরকম ধরেন যে সে নাবালক, উন্মাদ, এরকম যদি হয়ে থাকে তাহলে আবার তা স্বীকৃতি বলে কি হবে না? গণ্য হবে না। আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন, যে আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সে বক্তব্য বিবাদীর স্বীকৃতি বলে কি হবে? গণ্য হবে। সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 2, 3, 8, 10, 11, 14। 14 নম্বর প্রশ্নটা ঠিক করবেন। ক খতে বিবাদী আছে, হবে বাদী, বি টুক কেটে দিবেন। 14 নম্বর প্রশ্ন পাইছেন? ক আর খতে বিবাদী আছে না, ওই বি টুক কেটে দিবেন, হবে কি? বাদী। তারপরে দেখেন 15 নম্বর প্রশ্ন, লিখিত জবাবে কোন বিষয়টি সুনির্দিষ্টভাবে অস্বীকার করার প্রয়োজন নাই, এটা গুরুত্বপূর্ণ। কোন বিষয়টি? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণের বিষয়টি সুস্পষ্টভাবে অস্বীকার করার দরকার নাই। 18 বিবিআই। আচ্ছা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়বো এখন, বিধি 9 আর 10। 8টা দেশের বিধি 9 আর 10। আদালত কর্তৃক গোল দিবেন অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল। আচ্ছা, লিখিত জবাব কে দেয় বলেন? বাদী না বিবাদী? বিবাদী। বিবাদী স্যার। কিন্তু অতিরিক্ত লিখিত জবাব বাদীও দিতে পারে, বিবাদীও দিতে পারে। বুঝেন? সাধারণত যখন কেউ লিখিত জবাব দেখবে বুঝবে যে এটা বিবাদী, কিন্তু অতিরিক্ত লিখিত জবাব যেটা, এটা বাদীও দিতে পারে, বিবাদীও দিতে পারে। তো এই অতিরিক্ত লিখিত জবাবের বলে এডিশনাল রিটেন স্টেটমেন্ট। এডিশনাল রিটেন, এডিশনাল শব্দের অর্থ হলো অতিরিক্ত। তাহলে দেখেন, দেওয়ানি কার্যবিধির 8টা দেশের 9 বিধি অনুযায়ী আদালত প্রয়োজন মনে করলে গোল দিবেন যে কোনো সময়, যে কোনো পক্ষকে, যে কোনো সময় গোল দিবেন, যে কোনো পক্ষ গোল দিবেন।
যে কোনো সময় যে কোনো পক্ষকে লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারে এবং তা পেশ করার জন্য সময় নির্ধারণ করে দিবে। আন্ডারলাইন করেন, সময় নির্ধারণ করে দিবে। কয়েকটা প্রশ্ন আছে। অতিরিক্ত লিখিত জবাব কখন পেশের আদেশ দিতে পারে? যে কোনো সময়। কোন পক্ষকে? যে কোনো পক্ষকে। কোন সময়ের মধ্যে? নির্ধারণ করে দিবে। বুঝছেন? আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পক্ষ লিখিত বিবৃতি পেশ করতে ব্যর্থ হইলে 10 আন্ডারলাইন গোল দিবেন। 10 বিধি অনুযায়ী আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা বা প্রণয়ন জাজমেন্ট করতে পারে বা মকদ্দমার সাথে সম্পর্কিত যে কোনো আদেশ দিতে পারে। কত? 10। তারে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিবে 9 বিধিতে, আর দাখিলে ব্যর্থ হলে রায় ঘোষণা করবে 10 বিধিতে। বুঝছেন? এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, মনে মনে ভাবতে পারেন যে কেন আদালত কোন পক্ষের কাছে অতিরিক্ত লিখিত জবাব চাইবে। ধরেন একটা এইভাবে চিন্তা করেন, বাদী 10 লক্ষ টাকা আদায়ের মামলা করছে বিবাদীর বিরুদ্ধে। বিবাদী লিখিত জবাবে এসে বলতেছে যে আমিও বাদীর কাছে 5 লাখ টাকা পাই। বাদী দাবি করছে কত? 10 লাখ। বিবাদী এসে বলতেছে কি? 5 লাখ। তখন আদালত বাদীরে বলতে পারে যে বাদী তুমি অতিরিক্ত লিখিত জবাব দাও, ও যে 5 লাখ টাকা চাইছে এই বিষয়ে তোমার কি বলার আছে। বুঝছেন? এইটারে বলে অতিরিক্ত লিখিত জবাব। বলে দিবে যে তুমি এত এই 10 দিনের মধ্যে অতিরিক্ত লিখিত জবাব জমা দিবা। 10 দিনের মধ্যে এই যে জমা দিবা এই আদেশটা দিল 8 আদেশের কততে? 9 বিধি। আর যদি সে 10 দিনের মধ্যে অতিরিক্ত লিখিত জবাব দিতে ব্যর্থ হয় তাহলে ওই বাদীর বিরুদ্ধে রায় ঘোষণা করবে 8 আদেশের কত বিধি? 10 বিধি। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অতিরিক্ত লিখিত জবাব কে কে দিবে? বাদী বা বিবাদী যে কোনো। দাখিলের সময় কতদিন? নির্ধারিত কি দিনেশ? প্রতিকার দেখেন, 10 বিধির নিয়মটি শুধুমাত্র প্রযোজ্য যখন 9 বিধির অধীন বিবাদী আদালতের নির্দেশ অনুযায়ী লিখিত জবাব বা অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়। আদালতের নির্দেশ অনুযায়ী বিবাদী লেখছে না, 9 বিধির বিবাদী, অ্যাকচুয়ালি এখানে বিবাদী হবে না, এখানে কি হবে? যে কোনো পক্ষ। আচ্ছা, উক্ত ব্যর্থতার কারণে আদালত রায় ঘোষণা করে আদেশ দিলে 10 বিধির অধীন রায় ঘোষণার আদেশ হলো আপিলযোগ্য আদেশ। কারো বিরুদ্ধে যদি 8 আদেশের 10 বিধিতে রায় ঘোষণা করে তার প্রতিকার হলো আপিল। আমরা আরো একটা আপিলযোগ্য আদেশ পেলাম, 7-এর 10 8-এর 10। 7 আদেশের 10 বিধি আর্জি ফেরত, আর 8 আদেশের 10 বিধি ওই লিখিত জবাব অতিরিক্ত লিখিত জবাব দাখিলে ব্যর্থ হলে রায় ঘোষণা করলে 8-এর 10-এ রায় ঘোষণা করে প্রতিকার হচ্ছে কি? আপিল। কি বলেন? তাই এর বিরুদ্ধে আপিল করা যাবে। তাহলে আমরা আপিলযোগ্য আদেশ কয়টা পেলাম? 2টা, 7-এর 10 8-এর 10। তো এখানে দেখেন 8 আদেশের 1 বিধিতে অনধিক 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে মকদ্দমায় কি হবে? একতরফা নিষ্পত্তি। আর একতরফা নিষ্পত্তি হইলে প্রতিকার কি? রিভিশন। অপরদিকে 8 আদেশের 10 বিধিতে 9 বিধি অনুসারে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে কি ঘোষণা করবে? কার বিরুদ্ধে? বাদী অথবা বিবাদী। আর এই রায় ঘোষণা করলে প্রতিকার আপিল। বুঝছেন? তাহলে আমরা আপিলযোগ্য আদেশ কয়টা পেলাম? 7-এর 10 8-এর 10। পরবর্তী প্লিডিংস সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন। পরবর্তী প্লিডিংস বা আরজি ও জবাব, ইংরেজিতে বলে সাবসিকুয়েন্ট প্লিডিংস বলতেন। বিধানটিটা কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর কত আদেশের কত বিধিতে আছে? সাধারণত প্লিডিং সম্পর্কে আছে কত আদেশে? 6 আদেশ। কিন্তু সাবসিকুয়েন্ট প্লিডিংস আছে 8 আদেশের 9 বিধিতে। অতিরিক্ত লিখিত জবাবরে বলে সাবসিকুয়েন্ট প্লিডিংস। তো পরীক্ষায় এইভাবে যদি আসে যে সাবসিকুয়েন্ট প্লিডিংস, যারা জানে তারা লিখবে 6 আদেশ, কারণ প্লিডিংস আছে কততে? 6 আদেশে। কিন্তু সাবসিকুয়েন্ট প্লিডিংস কত আদেশে আছে? 8 আদেশে। বুঝছেন? তাহলে আপনারা এই জায়গা প্ররোচিত করার চেষ্টা করবে ভুল করার জন্য। যদি বলে এডিশনাল রিটেন স্টেটমেন্ট, বাদী বিবাদী উভয়, শুধু রিটেন স্টেটমেন্ট বিবাদী। প্লিডিংস 6 আদেশ। যদি বলে সাবসিকুয়েন্ট প্লিডিংস 8 আদেশ। 8 আদেশের কত বিধি? 9 বিধি। 5 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ দেখেন।
দেওয়ানি কার্যবিধির 8 আদেশে 10 বিধির অধীন আদালত রায় ঘোষণার আদেশ দিতে পারে। 9 বিধির অধীন আদালতের নির্দেশ অনুযায়ী লিখিত জবাব দাখিল করতে কি হলে? এটা হলো লিখিত জবাব নাকি অতিরিক্ত লিখিত জবাব? অতিরিক্ত লিখিত লিখিত জবাব। জবাব। 6 নং প্রশ্নটা দেখেন। দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধির অধীন আদালতের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে আদালত কি করতে পারে? কার বিরুদ্ধে, বাদী না বিবাদী? বাদীও হতে পারে, বিবাদীও হতে পারে। আমরা চলে আসি পারস্পরিক দায়শোধ বা সেট অফ। খুবই গুরুত্বপূর্ণ, 3টে স্টার দেন। এই শুনেন কি হয়েছে? স্যার এই যে সাবসিকুয়েন্ট প্লিডিংস মানে এটা কি মানে অতিরিক্ত লিখিত হবে? পরবর্তী প্লিডিং, সাবসিকুয়েন্ট শব্দের অর্থ পরবর্তী। এডিশনাল রিটেন স্টেটমেন্টও যা, সাবসিকুয়েন্ট প্লিডিংসও তাই। আচ্ছা একটু শুনেন, আমরা সেট অফ পরে আজকে শেষ করব। সেট অফটা একটু শুনেন। সেট অফ মানে হলো পারস্পরিক দায়শোধ বা দাবি সমন্বয়। আগে আমার কথা শুনেন। সেট অফ দাবি করে হচ্ছে বিবাদী। সেট অফ দাবি করে কে? বিবাদী। এই সেট অফটা দাবি করতে পারে অর্থের মামলায়। অর্থাৎ সেট অফ দাবি করার প্রাথমিক শর্ত হলো বাদী কর্তৃক একটা অর্থের মামলা দায়ের করতে হবে। কি মামলা বলেন? অর্থের মামলা। ধরেন বাদী এসে দাবি করতে যে আমি বিবাদীর কাছে 10 লাখ টাকা পাই, অর্থের মামলা করতে। এখন বিবাদী এসে ওই অর্থের মামলায় লিখিত জবাবে বলতেছে যে অমুক ঘটনা বাবদ আমিও বাদীর কাছে 5 লাখ টাকা পাই, তাই আমাদের দুইজনের দাবি সমন্বয় করা হোক, সেট অফ করা হোক। বুঝছেন? তো তাহলে সেট অফের ক্ষেত্রে কি মামলা হতে হবে? অর্থের মামলা। আর বিবাদী এসেও পাল্টা অর্থ দাবি করবে। বুঝতে হয়? এখন বিবাদী যে দাবিটা করবে এই দাবিটা হবে বাদীর দাবির সমান অথবা বাদীর দাবির কম। অর্থাৎ বাদী যদি দাবি করে 10 লাখ টাকা, তাহলে বিবাদী এসে দাবি করবে কত? 5 লাখ টাকা অথবা 10 লাখ টাকা। 9 লাখ হতে পারে, কিন্তু 10 লাখের বেশি হওয়া যাবে না। তাহলে সেট অফের ক্ষেত্রে বাদীর দাবি হবে, বিবাদীর দাবি হবে বাদীর দাবির সমান অথবা কম। বাদীর দাবির সমান অথবা কম। তাহলে সেট অফ কাকে বলে? একটা অর্থের মামলা থাকতে হবে। অর্থের মামলা কি দায়ের করবে? বাদী। আর বিবাদী এসে দাবি করবে যে আমিও বাদীর কাছে এত টাকা পাই, আর এত টাকা যে পাই সেটা বাদীর দাবির সমান হবে অথবা বাদীর দাবির চেয়ে কি হবে। তখন আদালত এই দুইজনের দাবি সমন্বয় করতে পারে বা সেট অফ করতে পারে। এইটুকু বুঝছেন কিনা? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সেট অফ দাবি করে কে? বিবাদী। কোন ধরনের মামলায়? অর্থের মামলায়, নাকি? এবং এই অর্থটা হতে হবে সুনির্দিষ্ট অর্থ, ক্ষতিপূরণ হইলে হবে না। সুনির্দিষ্ট অর্থ মানে হলো যে আমি অমুক বাবদ 5 লাখ টাকা পাই। ব্যাংকের কাছ থেকে লোন নিলে ব্যাংক কি করে? সুনির্দিষ্ট অর্থ। কিন্তু যদি বলেন যে অমুক আমারে গালাগালি করতে, আমি 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাই, এই ক্ষেত্রে সেট অফ দাবি করা যাবে না। বুঝছেন? এখন কথা শুনেন আগে। যদি এরকম হয় যে আপনি 5 লাখ টাকা পাবেন এই মর্মে মামলা করছেন, এখন বিবাদী এসে বলতেছে যে আমি ওর কাছে 6 লাখ পাই, তখন যখন বাদীর দাবির চেয়ে বিবাদীর দাবি বেশি হয়ে যাবে তখন এটা বলে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। আর যখন বিবাদীর দাবি বাদীর দাবির সমান অথবা কম তখন এটার বলে সেট অফ। বুঝেন কিনা? বিবাদীর দাবি বেশি হয়ে গেলে কি হবে? কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। একটু শুনেন। ধরেন বাদী এসে মামলা করছে 10 লাখ টাকার, বিবাদী এসে বলতেছে আমি ওর কাছে 12 লাখ পাই। এটা কি হয়েছে? এখন বাদী চাইছিল কত? 10 লাখ। বিবাদী চাইছে কত? 12। এই জায়গা 10 লাখ পর্যন্ত হলো সেট অফ, আর বাকি 2 লাখ হলো কাউন্টার ক্লেম। বুঝলেন কিনা? বিবাদী চাইছিল কত? 10। বাদী চাইছিল 10, বিবাদী চাইছে কত? 12। তাহলে বাদী যা চাইছে এটা সমান সমান কি হবে? সেট অফ। আর বেশি যে 2 লাখ চাইলো এটা কি? কাউন্টার ক্লেম। বুঝছেন?
তাহলে এক ঘটনায় কাউন্টার ক্লেমও থাকতে পারে, সেট অফ বেশি যেটা চাইছি সেটা হলো কাউন্টার ক্লেম, আর সমান সমান যেটা হইছে সেটা কি সেট অফ। আচ্ছা এখন পড়ি দেখেন। পারস্পরিক দায় শোধ বা দাবি সমন্বয় অর্থ হলো একটি দাবির বিরুদ্ধে অন্য একটি দাবি উত্থাপন করা। আন্ডারলাইন করেন, অর্থ আদায়ের মকদ্দমা, এটা বিবিআই কি মামলায়? অর্থ আদায়ের মকদ্দমায়। এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবি করতে পারে, প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে, বুঝছেন? উভয় পক্ষ থেকে অপরের নিকট পাওনা দাবি করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনা সমন্বয় করার প্রশ্ন উঠে। পারস্পরিক দায় শোধের প্রকারভেদ দেখেন। দেওয়ানি কার্যবিধিতে দুই ধরনের, গোল দিবেন, দুই ধরনের পারস্পরিক দায় শোধের স্বীকৃতি দেওয়া হয়েছে। কয় ধরনের? একটা দেখেন আইননিক পারস্পরিক দায় শোধ বা লিগাল সেট অফ, পাশে লেখেন ৮ আদেশের ৬ বিধি। লিগাল সেট অফ আছে ৮ আদেশের কত বিধি? ৬ বিধি। অপরদিকে ন্যায়সঙ্গত দাবি সমন্বয় বা ইকুইটেবল সেট অফ, এটা দেখেন ২০ আদেশের ১৯-এর ৩ বিধি। ২০ আদেশের ১৯-এর ৩ বিধি। দেশ ৮-এর ৬ মকদ্দমায় পারস্পরিক দায় শোধ সেট অফ, যেটা মানে লিগাল সেট অফ যেটা, এটা একটু পড়ি দেখেন। দেওয়ানি কার্যবিধির ৮ আদেশের ৬ বিধির অধীন গোল দিবেন বিবাদী পারস্পরিক দায় শোধের আবেদন করতে পারে। বিবাদী বাদীর বিরুদ্ধে পারস্পরিক দায় শোধের বা সমন্বয়ের আবেদন করতে পারে, গোল দিবেন অর্থের মামলায়। কি মামলায়? অর্থাৎ বাদী যদি বিবাদীর বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, অর্থ আদায়ের মামলা করে, তবে বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। ৮ আদেশের ৬ বিধি লিগাল সেট অফ নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা শুধুমাত্র গোল দিবেন নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। লিগাল সেট অফ কি অর্থ? নির্দিষ্ট অর্থ। শর্ত সমূহতে চলে আসি। মকদ্দমাটি, আন্ডারলাইন করেন, অর্থ আদায়ের মামলা হতে হবে। আমরা জানি অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে। কি হতে হবে? নির্দিষ্ট। অর্থ আইনগতভাবে আদায়যোগ্য হতে হবে। আইনগতভাবে, আন্ডারলাইন করেন, আইনগত। বাদী দাবি করছে ১০ লাখ টাকা, বিবাদী এসে বলতেছে ওর কাছে গাঁজা বিক্রির ৫ লাখ টাকা আমি পাই। এই গাঁজা বিক্রির টাকা কি আইনগতভাবে আদায়যোগ্য? না। না স্যার। অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ কর্তৃক আদায়যোগ্য হতে হবে। বিবাদী বা একাধিক বিবাদী থাকলে, বুঝছেন? বিবাদী বা বিবাদীগণ, বিবাদী কর্তৃক বাদী বা বাদীগণের একাধিক বাদী থাকলে নিকট হতে আদায়যোগ্য হতে হবে। দাবিকৃত অর্থ আদালতের, গোল দিবেন আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। আর্থিক এখতিয়ারভুক্ত, এটার অর্থ কি? ধরেন বাদী বলছে যে আমি ১৫ লাখ টাকা পাই, বাদী মামলাটা করবে কোথায়? সহকারী জজের কাছে। এখন বিবাদী যদি ১৬ লাখ টাকা সেট অফের আবেদন করে, তাহলে সহকারী জজের কাছে দেওয়া যাবে না, কারণ আদালতের এখতিয়ারের কি হয়ে গেছে? বাইরে হয়ে গেছে, বুঝছেন? আর একটা কথা বলে রাখি, সেটা হলো সেট অফের ক্ষেত্রে মামলার নম্বর পড়তেছে একটা, কিন্তু অ্যাকচুয়ালি ওর ভিতরে মামলা আছে দুইটা। বাদী কর্তৃক একটা, বিবাদী কর্তৃক একটা। কারণ বিবাদী যে টাকাটা সেট অফে দাবি করতেছে ওটার আবার কোর্ট ফি দেওয়া লাগবে। নরমালি কোর্ট ফি দেয় কে? বাদী। কিন্তু বিবাদী যে ৫ লাখ টাকা সেট অফের দাবি করতেছে, ওই ৫ লাখ টাকার কোর্ট ফি বিবাদীকে দিতে হবে। তাহলে মনে রাখবেন সেট অফের ক্ষেত্রে মামলার নাম্বার একটা, বাট প্রকৃতপক্ষে ওর ভিতরে মামলা আছে কয়টা? দুইটা। বিবাদীর পারস্পরিক দায় শোধের দাবিতে বাদীর মকদ্দমার ন্যায় উভয় পক্ষ একই বৈশিষ্ট্য পরিপূর্ণ করবে। বিবাদী পারস্পরিক দায় শোধের দাবি, গোল দিবেন প্রথম শুনানির সময় করবে। প্রথম শুনানির সময়, যদি না আদালত পরবর্তীতে দায়েরের জন্য অনুমতি দেয়। এই কথাটার অর্থ হলো সেট অফের দাবি বিবাদীর করতে হবে যত দ্রুত পারা যায়। কারণ মামলা রায় দিবে তার আগে এসে আপনি সেট অফ দাবি করছেন, তাহলে আদালত অনুমতি দিতেও পারে, নাও পারে। কিন্তু আপনি যদি প্রথম শুনানিতে করেন তাহলে আদালতের অনুমতি দরকার নাই। বুঝতে পারছেন?
আচ্ছা, এখন আমরা চলে আসি যে পারস্পরিক দায় শোধের মকদ্দমায় লিখিত বিবৃতি দাখিলের সময় আদালতের অনুমতি ছাড়া গোল দিবেন মকদ্দমার প্রথম শুনানির সময় একটা ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট বিবাদী যে ঋণের জন্য পারস্পরিক দায়শোধ বা সেট অফ দাবি করেছে সেই ঋণের বা পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে পারবে। তবে আদালত অনুমতি দিলে প্রথম শুনানির পরেও সেট অফ, এটা আন্ডারলাইন করেন, তবে আদালত অনুমতি দিলে প্রথম শুনানির পরেও সেট অফের আবেদন করা যাবে। তাহলে বলেন তো সেট অফের আবেদন কি রায়ের আগে করা যায়? রায়, তবে আদালতের কি লাগবে? অনুমতি। আর যদি আমি প্রথম শুনানিতে বা লিখিত জবাবের সাথে দেই তাহলে আদালতের অনুমতির দরকার। এইসব জায়গা থেকেই প্রশ্ন আসে যে আদালতের অনুমতি ছাড়া সেট অফের আবেদন করা যায় কখন, কখন করা যায় না। বুঝছেন? উদাহরণ দেখেন, ক একটি বিল অফ এক্সচেঞ্জ বাবদ 500 টাকার জন্য ক্ষয়ের বিরুদ্ধে মকদ্দমা দাখিল করে, মানে ক পাবে কার কত টাকা? 500 টাকা। খ কয়ের বিরুদ্ধে তার পূর্বেই 1000 টাকা ডিগ্রি লাভ করেছিল, 1000 আছে না? 1000ই ধরেন আছে, 1000 টাকা ডিগ্রি লাভ করেছিল। দুইটি দাবির আর্থিক পরিমাণ সুনির্দিষ্ট হয় তা পারস্পরিক দায়যোগ্য, মানে বাদী চাইছে 500, বিবাদী চাইছে কত? বলেন তো সেট অফ কতটুকু হবে? 500 হবে সেট অফ, আর বাকি 500 কি হবে? কাউন্টার ক্লেম। কাহিনী বুঝছেন? সেট অফের ক্ষেত্রে বিবাদীর দাবি বাদীর দাবির সমান হতে হবে অথবা তার কি হবে? কম হবে, আর যতটুকু বেশি হয়ে গেছে ততটুকু কি? কাউন্টার ক্লেম। লিগ্যাল সেটআপ বুঝছেন আপনারা? লিগ্যাল সেটআপ, পীযূষ সাহেব, লিগ্যাল সেটআপ কারে বলে বলেন? না পারলে মাইর খাবেন, বলেন। ভয় পাচ্ছেন কে? বলেন। আপনি মুরব্বী মানুষ, আপনার মারবো নাকি? বলেন। নিজের ভাষায় বলেন, বলেন। এখন ভাই আমরা সর্বশেষ এটা পড়ে আজকে শেষ করব। দেখেন, ন্যায় সঙ্গত দাবি সমন্বয় বা ইকুইটেবল সেট অফ। আগে আমার কথা শুনেন তারপরে পড়বো। ন্যায় লিগ্যাল সেট অফ, যেটা এতক্ষণ ধরে যেটা পড়লাম, লিগ্যাল সেট অফ অধিকার হিসেবে দাবি করা যায়, কিন্তু ইকুইটেবল সেট অফ অধিকার হিসেবে দাবি করা যায় না। লিগ্যাল সেট অফের ক্ষেত্রে বাদীর দাবিও সুনির্দিষ্ট, বিবাদীর দাবিও সুনির্দিষ্ট, কিন্তু ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে বিবাদীর দাবি অনির্দিষ্ট, বিবাদীর দাবি কি? অনির্দিষ্ট। বুঝছেন? লিগ্যাল সেটআপ মানতে আদালত বাধ্য, কিন্তু ইকুইটেবল সেটআপ মানতে বাধ্য না। এখন ইকুইটেবল সেটআপটা কি আমি একটু উদাহরণ দিই। লিগ্যাল সেটআপ দুইটা পৃথক ঘটনা থেকে হতে পারে, একটা ঘটনা থেকে হতে পারে। কিভাবে? যে আমি এক ঘটনা বাবদ শাকিলের কাছে টাকা পাই, শাকিল আর একটা ঘটনা বাবদ আমার কাছে টাকা পাই। এখন আমি মামলা করছি, শাকিল এসে সেটআপ দাবি করছে। কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে এই যে একজন আর একজনের কাছে যে দাবিটা করতেছে এটা একই ঘটনা, একই লেনদেন সম্পর্কিত হতে হবে। কিভাবে? একটা উদাহরণ দেই, শুনেন। ধরেন গোলাম কিবরিয়া সাহেব একটা বাড়ি করতেছে 5 তলা। এখন উনি একটা কনস্ট্রাকশন ফার্মরে বলছে যে আপনি আমার এই বাড়িটা 1 বছরের মধ্যে করে দিবেন, উনি 5 কোটি টাকা দিবে। বুঝছেন? বাড়ি করে দিলে বিনিময়ে গোলাম কিবরিয়া সাহেব কয় টাকা দিবে? 5 কোটি টাকা। এখন ওই কনস্ট্রাকশন ফার্ম 50% কাজ করছে, মানে 2.5 তলার কাজ কমপ্লিট। এখন তারা আর গোলাম কিবরিয়া সাহেবের কাজ করতে ইচ্ছুক না, পুরোটা করবে না, করছে কতটুকু? 50%। তো এখন তারা বলতেছে যেহেতু আমরা 50% করছি, তাহলে আমাদের 5 কোটি টাকার অর্ধেক কত? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা দিয়ে দেন, আমরা আর আপনার সাথে কাজ করব না। এই হলো কথা। এখন গোলাম কিবরিয়া সাহেব বলতেছে যে না, তোমাদের পুরোটাই করতে হবে, নাহলে আমি টাকা দিব না। এখন যেহেতু গোলাম কিবরিয়া সাহেব টাকা দিচ্ছে না, তখন ওই কনস্ট্রাকশন ফার্ম গিয়ে আদালতে অর্থ আদায়ের মামলা করে দিছে যে আমরা গোলাম কিবরিয়ার কাছে আনুমানিক 2.5 লক্ষ টাকা পাই। বুঝছেন? এখন গোলাম কিবরিয়া সাহেব লিখিত জবাব দিছে, লিখিত জবাবে বলতেছে যে আনুমানিক আমি এই জায়গায় 1 কোটি টাকার ক্ষতির সম্মুখীন, আমার দাবি সম্মুখীন এই 1 কোটি টাকা আর তার 2.5 কোটি, এটার দাবি সমন্বয় করা হোক। এখন গোলাম কিবরিয়া সাহেব বলতেছে, আদালত বলতেছে যে আপনি কিভাবে 1 কোটি টাকার ক্ষতির সম্মুখীন? ইওর অনার, এই কাজটা অনেকেই পুরো কাজটা 5 কোটি টাকায় করবে,
কিন্তু অর্ধেক কাজ কেউ 2.5 কোটিতে করবে না। সো এই কাজ যদি সে আমার কাজ যদি অর্ধেক ছেড়ে চলে যায়, বাকি অর্ধেক তো আমি 2.5 কোটিতে কাউরে পড়াইতে পারবো না, তাহলে এই জায়গায় তো আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। সো আমিও এই জায়গায় ক্ষতিগ্রস্ত, তারে আমি 2.5 কোটি টাকা দিতে পারবো না, আমি তারে 1 কোটি টাকা কম দিব। বুঝতে পারছেন? এই যে যে দাবিটা করতেছে বিবাদী, এই বাদী বিবাদীর যে একজন আরেকজনের কাছে দাবি করতেছে, এটা কি একই ঘটনা না? সেম ট্রানজাকশন, ওই যে বাড়ি নির্মাণ নিয়ে। তো এই বিবাদী যে দাবিটা করতেছে, মানে এই গোলাম কিবরিয়া মালিক হিসেবে যে দাবিটা করতেছে, এটা আদালত মঞ্জুর করতেও পারে, আবার কি নাও পারে। কিন্তু লিগ্যাল সেটআপের ক্ষেত্রে এটা মঞ্জুর করতে আদালত কি ছিল? বাধ্য ছিল। বুঝতে পারছেন? তাহলে লিগ্যাল সেটআপের ক্ষেত্রে সুনির্দিষ্ট অর্থ, আর লিগ্যাল সেটআপের ক্ষেত্রে মানতে আদালত বাধ্য। আর ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কি? অনির্দিষ্ট অর্থ, মানতে কি বাধ্য না। লিগ্যাল সেটআপ একই ঘটনা থেকেও হতে পারে, ভিন্ন ঘটনা থেকেও হতে পারে, কিন্তু ইকুইটেবল সেটআপ কত? ওই ঘটনা থেকেই হতে হবে। এই লিজন অধিকারী, বলেন তো, আমি একটা আপনার উদাহরণ দিই। ধরেন আপনারা আমার কাছে পড়তেছেন যে এক রিভিশনে 10,000 টাকা। তা এখন আমি আপনাদের অর্ধেক পড়াইছি, অর্ধেক পড়াই বললাম যে আমার 4,000 টাকা দিয়ে দেন, 5,000 টাকা দিয়ে দেন, আমি আর আপনাদের পড়াবো না। এখন আপনারা বলতেছেন যে না, আমাদের পুরাই পড়ানো লাগবে না, আমরা টাকা দিব না। এখন আমি কি আদালতে মামলা করছি, অর্থ আদায়ের মামলা, যে আমি এই কই সাবজেক্ট পড়াইছি, হিসাব মতো আমি তাদের কাছে এত টাকা পাই। এখন আপনারা গিয়ে দাবি করতেছেন যে আমাদের এই যে কোর্সের মাঝখানে যে ছেড়ে দিল, আমরা তো এখন অন্য কোনো জায়গায় যাইয়া এই সময়ের মধ্যে পড়তে পারবো না, আর হবেও না, তাহলে আমরাও এই জায়গায় আনুমানিক মানে এত টাকার ক্ষতিগ্রস্ত হইছি। তাহলে এটা কি লিগ্যাল সেটআপ নাকি ইকুইটেবল সেটআপ বলেন? ইকুইটাল সেটআপ, ইকুইটেবল সেটআপ। এটা লিগ্যাল না, এটা কি ইকুইটেবল সেটআপ। এটা হলো ইকুইটেবল সেটআপ। বুঝেন নাই? লিগ্যাল সেটআপের ক্ষেত্রে তো আমার দাবিও সুনির্দিষ্ট, আপনার দাবিও সুনির্দিষ্ট। লিগ্যাল সেটআপ এরকম হতো যে আপনার কাছে আমি 5,000 টাকা পাই, আপনিও আগে একবার আমারে ধার দিয়েছিলেন 3,000, আপনি আমার কাছে 3,000 পান, বলতেছেন আমি 5,000 টাকাদের মামলা করলাম, আপনি বললেন যে ইওর অনার, ওনার কাছে আমি আগে 3,000 পাই, তাহলে আমাদের দাবিটা সমন্বয় করা হোক। এটা হলো কি লিগ্যাল সেটআপ। বুঝতে পারছেন? আর সেম ট্রানজাকশনের হইলে যে ক্ষেত্রে অনির্দিষ্ট অর্থ, সেই ক্ষেত্রে হচ্ছে কি ইকুইটেবল সেটআপ। সো একটু পড়ি দেখেন। 8 আদেশের 6 বিধি শুধুমাত্র লিগ্যাল সেটআপ নিয়ে আলোচনা করা হয়েছে। শুধুমাত্র যে ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট, শুধুমাত্র সেই ক্ষেত্রে লিগ্যাল সেটআপ প্রযোজ্য। দেখছেন? কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আদালত গোল দিবেন অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রেও পারস্পরিক দায়শোধ মঞ্জুর করতে পারে। কি অর্থ? অনির্দিষ্ট। এটাই ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। 20 আদেশের 19-এর 3 বিধিতে ইকুইটেবল সেটআপ দিয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। উদাহরণ দেখেন, চুক্তি অনুযায়ী 50,000 টাকা উদ্ধারের জন্য এ বি এর বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই যে ধরেন রাজমিস্ত্রি বা কনস্ট্রাকশন ফার্ম, সে কত টাকা পায়? 50,000। এ কর্তৃক চুক্তি ভঙ্গের কারণে বি যে ক্ষতির সম্মুখীন হয়েছে, সেটার জন্য বি উক্ত মোকদ্দমায় পারস্পরিক দায়শোধ দাবি করতে পারে। বি বলতেছে যে আমার বাড়ি এখন না করে দিয়ে যদি চলে যায়, তাহলে আমিও তো ক্ষতিগ্রস্ত হয়েছি। তাহলে এটা হলো কি বলেন? ইকুইটেবল সেট অফ। কেউ সেট আপ বলেন না, সেট অফ। আর যদি কেউ না বুঝেন, এইভাবে লিখেন না যে মোবাইলে চার্জ শেষ হয়ে গেলে যেরকম সেট অফ হয়ে যায়, বাদী বিবাদীর টাকা শেষ হয়ে গেলেও সেট অফ হয়ে গেছে মামলার, এই যেন কেউ লিখেন না। আচ্ছা দেখেন তো, তাহলে আইনানুগ পারস্পরিক দায়শোধ এবং ন্যায়সঙ্গত দায় সমন্বয় মানে দাবি সমন্বয়ের মধ্যে পার্থক্য অলরেডি আমরা জানি। তারপরেও দেখেন, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 6 বিধিতে বলছে লিগ্যাল সেট অফ, অন্যদিকে 20 আদেশের 19-এর 3-এ বলছে কি ইকুইটেবল সেট অফ। লিগ্যাল সেট অফ আন্ডারলাইন করবেন নির্দিষ্ট দাবির ক্ষেত্রে, আর অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রে কি ইকুইটেবল সেট অফ। 3 নাম্বার দেখেন, লিগ্যাল সেট অফ আইনগত অধিকার হিসেবে বিবাদী দাবি করতে পারে, কিন্তু এবং আদালতে যে দেখেন আদালত মঞ্জুর করতে বাধ্য। আমাদের আরিফ সাহেব নাই আজ আমাদের মাঝে, কিন্তু ইকুইটেবল সেট অফ আইনগত অধিকার হিসেবে দাবি করতে পারে না এবং আদালত মঞ্জুর করতে বাধ্য না। আচ্ছা, এরপরে দেখেন লিগ্যাল সেটআপের ক্ষেত্রে এই যে এটা বিবিআই, একই লেনদেন বা কার্য দ্বারা হতে দাবি উদ্ভব হওয়ার প্রয়োজন নাই, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে কি একই লেনদেন হতে উদ্ভূত হতে হবে।
বুঝছেন? এখন আমরা চলে আসি পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। পাল্টা দাবি অলরেডি আমরা বুঝছি না? যখন বাদীর দাবি থেকে বিবাদীর দাবি বেশি হয়ে যায় তখন সেটাকে কি বলে? Counter claim. ক্লেম। যখন বিবাদীর দাবি বাদীর দাবিকে অতিক্রম করে তখন উক্ত অতিক্রান্ত দাবি পাল্টা দাবি বলে গণ্য হয়। যখন বাদীর মকদ্দমায় দাবিকৃত অর্থের তুলনায় বিবাদী কম বা সমান অর্থ দাবি করে তখন উক্ত দাবি শুধুমাত্র পারস্পরিক পরিশোধযোগ্য বা সেট অফ করা যাবে। কিন্তু বিবাদীর দাবি যদি বাদী দাবিকে অতিক্রম করে তবে উক্ত অতিক্রান্ত অংশ পাল্টা দাবি নামে পরিচিত। বাদী 10 লাখ টাকা চাইছে, বিবাদী এসে বলতেছে 12 লাখ চাই, এটা হলো পাল্টা দাবি। তো তার মধ্যে 10 লাখ হলো সেট অফ আর 2 লাখ হলো কাউন্টার ক্লেম, পাল্টা দাবি। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 8 এর রুল এত লিগ্যাল সেট অফ কত? রুল 6 না? 6। তারপরে দেখেন 2 বছরে এসেছে, কোন পক্ষ কর্তৃক সেট অফ দাবি করতে পারে কি মামলায়? অর্থের মামলায়। তাও অর্থ হতে হবে কি অর্থ? নির্দিষ্ট অর্থ। নির্দিষ্ট। সেলফ প্র্যাকটিসের 3, 4, 7, 10, 12 এগুলো সবই গুরুত্বপূর্ণ। আগামীকাল আসেন, আগামীকাল আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি শুরু করব। আজকেও পরীক্ষা নিচ্ছি না, আগামীকাল পরীক্ষা হবে ইনশাল্লাহ। এবং আগামীকাল আমি বলে দিই কি পড়বেন, এই আদেশগুলো পড়ে আসবেন 2 থেকে 8 পর্যন্ত, মানে 2, 3, 4, 5, 6, 7, 8 এই আদেশগুলো পড়ে আসবেন। বুঝছেন? ভিতরে যা যাবে সবকিছু নিয়ে তো আজকে আমরা 2টা আদেশ করছি, সমন আর হচ্ছে লিখিত জবাব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাসায় বসে যদি পড়তে না পারে ইউটিউবে একটু পরে ক্লাসটা আপলোড হবে, বাসায় বসে যে ইউটিউবে ক্লাসটা দেখবেন। বুঝতে পারছেন? বলেন। হ্যাঁ, বলতেছে যে 2 থেকে 8 আদেশ পর্যন্ত পরীক্ষা আগামীকাল, 2 থেকে 8। পড়তে না পারলে ক্লাস শুনবেন, তাই দেখবেন, এই আর কি। Thank you.